হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর বাংলার বহুরূপী গল্পের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে শুরুতেই জানিয়ে রাখি, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি, প্লিজ আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও। এর মাধ্যমে তোমরা বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত তথ্য ভিডিওস তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপে নিয়মিত দেখতে পাবে। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। তাহলে চলো আর দেরি না করে শুরু করে দিই আজকের আলোচনা। আজকের প্রশ্ন, বহুরূপী গল্পের বিষয়বস্তু আলোচনা করো। খুব 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 ইম্পর্ট্যান্ট, মাধ্যমিকে তো আসে বা তোমাদের টেস্ট পরীক্ষায়ও কিন্তু বহুবার দিয়েছে। তোমরা তাই এটা খুব ভালোভাবে প্রথম থেকে শেষ অবধি শুনবে, বুঝবে বা আমি কিভাবে বোঝাচ্ছি সেটা খুব ভালো করে ফলো করবে। শোনো, বাংলা কখনো কিন্তু মুখস্থ করতে যাবে না, প্রয়োজনও হয় না। একটু ভালো করে গল্পটা পড়লে এবং আমাদের এই ভিডিওসগুলো ভালোভাবে দেখলে বুঝলেই কিন্তু তোমরা নিজের ভাষায় লিখতে পারবে। তাহলে আজকের আলোচনা শুরু করে দিই। বর্তমানে আলোচ্য বহুরূপী গল্পটি কার লেখা? সুবোধ ঘোষের গল্প এবং সমগ্র তৃতীয় খণ্ড থেকে নেওয়া হয়েছে। বহুরূপী গল্পের প্রধান চরিত্র হরি। হরি একজন বহুরূপী। বহুরূপী মানে হচ্ছে যারা বিভিন্ন রকম সাজ ধারণ করে মানুষকে বিনোদন দেন। এটা একটা গ্রাম বাংলার প্রচলিত পেশা ছিল। হয়তো আজকের দিনে এটা খুব একটা জনপ্রিয় নয়, তবে আজ থেকে 20-25 বছর আগেও কিন্তু এটা খুব জনপ্রিয় একটি পেশা ছিল। শহরাঞ্চলে কম হলেও গ্রামাঞ্চলে কিন্তু এটা দেখা যেতই। এবং সেক্ষেত্রে কিন্তু খুব বিশাল যে আয় হতো তা নয়, খুব সামান্যই আয় হতো তাদের, এবং সেই দিয়ে তাদের মোটামুটি একটা জীবন কেটে যেত। দারিদ্র্যের সাথে কিন্তু তাদের নিত্যদিন লড়াই করতেই হতো। তাই এখানে হরিদার ক্ষেত্রেও ব্যাপারটা আলাদা নয়, তারও ওই উনানে চাল ফোটে, আবার কখনো কখনো শুধুই জল ফোটে। এটার মানে কি, কথাটার একটা মর্মার্থ আছে। মানে যেদিন ধরো চাল নেই বাড়িতে, সেদিন মানে বহু ক্ষেত্রেই ওই হরিদা তার মানে পেটের ক্ষুধা নিবারণের জন্য কি করতো, গরম জলই ফোটাতো। মানে হাঁড়ির মধ্যে ফুটতো, যে টকবক টকবক আওয়াজ হতো, ওতেই কোথাও গিয়ে সে ভাবার চেষ্টা করতো যে না, ভাত হয়েছে। মানে কোথাও গিয়ে আমাদের মস্তিষ্ক সেটা ভেবেই খুশি হতো। ব্যাপারটা ওই রকম। হরিদাও সেই দারিদ্র্যকে উপেক্ষা করার জন্য একটা প্রসেস বানিয়েছিলেন। তা যাই হোক, হরিদা একজন শিল্পী মানুষ। বহুরূপী সাজা হরিদার কাছে কেবলমাত্র একটা জীবিকা নয়, বহুরূপীর অভিনয় তার কাছে একটা শিল্প। তার কাছে এটা কিন্তু শুধুমাত্র পেশা নয়, সে ভালোবেসে করে। তার কোথাও গিয়ে এটা একটা প্যাশন। সে যখন কোনো চরিত্রের রূপায়ণ করে তখন সেই চরিত্রের সাজের মধ্যে সে সম্পূর্ণভাবে বিলীন হয়ে যায়। মানে কতটা ভালোবাসা থাকলে সেই চরিত্রটাকে আপন করে নেওয়া যায়, সেই চরিত্রের চারিত্রিক বৈশিষ্ট্যগুলোও তখন তার মধ্যে বিরাজ করে। এই জন্যই কিন্তু তার দারিদ্র্য যায় না। প্রবল দারিদ্র্য থাকা সত্ত্বেও কিন্তু হরিদা জগদীশ বাবুর কাছ থেকে টাকা নিতে অস্বীকার করেছিলেন, কারণ সেই সময় তিনি বিরাগীর ছদ্মবেশ ধরেন। এবার একজন বৈরাগী বা ধরো যার সংসারে মন নেই, সেই তো বিরাগী, বা তিনি তো সন্ন্যাস নিয়েছেন, তো যিনি একজন সন্ন্যাসী মানুষ, তার কি টাকা পয়সার বাসনা থাকবে না। তাহলে এটা আমরা সাধারণত দেখে অভ্যস্ত। এবার হরিদার ঘরে ভাতের অভাব, হরিদা খুবই দরিদ্র। সেখানে যদি সেই সময় সে হঠাৎ করে বিরাগী থেকে হরিদা হয়ে গিয়ে টাকাটা নিয়ে নিত, তাহলে তার যে সাজটা, অর্থাৎ এই যে বিরাগীর পোশাক, বিরাগীর মতো সাজা, এটা কিন্তু মাঠে মারা যেত। মানে এটা ব্যর্থ হতো। তাই কিন্তু তার অর্থের অভাব থাকলেও সে তার ভালোবাসা, সে তার পেশাকে এতটাই গুরুত্ব দিয়েছে, এতটাই সেটাকে অভিনয়টাকে সত্য করে তুলেছে যে সে সেই টাকাকেও উপেক্ষা করেছে। এটা কিন্তু একটা অসামান্য মূল্যবোধের পরিচায়ক। আজকালকার দিনে ধীরে ধীরে এগুলো হারিয়ে যাচ্ছে, কিন্তু একটা হরিদা বা এই ধরনের মানুষগুলো কিন্তু এই জীবনে এইটা নিয়েই তারা বেঁচে থাকে। সেটাকে বলে সততা এবং মূল্যবোধ। সেটা কিন্তু আমরা এই গল্পে পরতে পরতে পাচ্ছি। আলোচনার বাকি অংশে যাব, তার আগে একটা অন্য বিষয় তোমাদের সাথে শেয়ার করতে চাই। খুব খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। সেটা হচ্ছে ক্লাস 10-এ পড়ছো তোমরা, মাধ্যমিক সামনে। পড়াশোনা করতে হবে কিন্তু খুব ভালোভাবে, মন দিয়ে, মানে কোথাও ফাঁকি রাখলে চলবে না। তা সেটা কি করে করবে? প্রত্যেকটা সাবজেক্টের সব কটা অধ্যায় ভালোভাবে তৈরি করে নিজেরা বাড়িতে টেস্ট দাও। এবার তোমাদের মনে হতেই পারে যে ম্যাম টেস্ট তো দেবো, কোয়েশ্চেন কোথায় পাবো? সবসময় তো স্যার ম্যামদের বলা যায় না। ঠিক বলেছো। তাই তোমাদের চিন্তার কারণ নেই, আমরা wbporashona.com তোমাদের জন্য নিয়ে এসেছি পরীক্ষায় প্রতিটা অধ্যায় ভালো নাম্বার পাওয়ার সেরা উপায়
চ্যাপ্টার টেস্ট ইবুক সিরিজ পাওয়া যাচ্ছে মাধ্যমিকের সবকটি বিষয়ের ওপর। কি থাকছে? প্রতিটা অধ্যায়ের প্রশ্নপত্র এবং তার মডেল উত্তরপত্র, যেটা কিন্তু এখন খুব একটা বইতে থাকে না। অর্থাৎ তোমরা অনেক ক্ষেত্রেই দেখবে ওই আনসারটা নাম্বার অপশান এইভাবে দেওয়া থাকে, বা ধরো ম্যাথসের ক্ষেত্রে জাস্ট সেই নাম্বারটা দেওয়া থাকে, মানে 1 2 উত্তর হচ্ছে 12 এরকমভাবে দেওয়া থাকে। আমাদের এই ইবুকগুলোতে কিন্তু তা নয়, অঙ্কের ক্ষেত্রে পুরোটাই করা, মানে সেটা বড় প্রশ্ন হোক, ছোট প্রশ্ন হোক, বা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও বলছি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইংলিশ সবের ক্ষেত্রেই কিন্তু প্রপারলি যেটা উত্তর হওয়া উচিত সেইটা লিখলে তুমি নাম্বার ভালো পাবে পরীক্ষায়, সেইভাবেই কিন্তু আমাদের এই পুরো ইবুকগুলো ডিজাইন করা হয়েছে। তাই এখনই পারচেস করতে স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছ 9614581033, এই নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করো, লেখো হোয়াটসঅ্যাপ করে আমি কিনতে চাই মাধ্যমিক চ্যাপ্টার টেস্ট ইবুক সিরিজ। যে ইবুকটা কিনতে চাও তার নাম লিখো। আর যদি তোমরা সবকটি কিনতে চাও সেক্ষেত্রে একটা বড় অফার রয়েছে, তোমরা অনেকটাই কম দামে পেয়ে যাবে, তাই তোমরা চাইলে সেই অফারটাও নিতে পারো এবং সেক্ষেত্রে লিখে দিও আমি সবকটি ইবুক কিনতে চাই। আমাদের টিম তোমাদের রেসপন্ড করবে, পেমেন্ট পেজ পাঠানো হবে, পেমেন্ট কমপ্লিট করলে 24 ঘন্টার মধ্যে এই ইবুকগুলো তোমাদের হোয়াটসঅ্যাপে আমরা পাঠিয়ে দেবো। আরও যদি কিছু জিজ্ঞাসা থাকে এই একই নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধে 6টার মধ্যে। চলে এলাম আবার সেই একই আলোচনায়, সমাজ কি এই মূল্যবোধের কোনো গুরুত্ব দেয়? এটা কিন্তু একটা খুব প্রবল একটা বড় প্রশ্ন। মানে এটা আজকের দিনেও যেমন সত্য, আজ থেকে বছর 50-60 আগে তখনও সত্য ছিল, আবার ধরো ব্রিটিশ পিরিয়ড বা তারও আগে, এটা কিন্তু সব সময়তেই সত্য। সম্ভবত সমাজের কাছে কিন্তু মূল্যবোধের কোনো গুরুত্ব নেই, সমাজ ভাবে বোকা, তাই কিন্তু সে এইভাবে টাকাটাকে অ্যাকসেপ্ট করলো না। বেশিরভাগ মানুষই যেদিকে ছোটে তারা ভাবে আহারে আগে আমার সমস্যা মেটাই, মূল্যবোধ, সততা এইসব তো অনেক পরের ব্যাপার। এই বার্তাটাই কিন্তু আমাদের এই গল্পে, মানে বহুরূপী গল্পে হরিদা বা লেখক যিনি বলো না কেন আমাদের দিয়েছেন, যে না, মূল্যবোধ সততার আগে কিন্তু কিছু নয়। আমাদের জীবন ধারণটা যে আর 5টা অ্যানিমেলসের থেকে আমরা এগিয়ে, এর কারণ কিন্তু আমরা মানুষ, আমরা এই ধরনের ট্রেটসগুলো আমাদের মধ্যে রয়েছে। অন্য কোনো অ্যানিমেলের মধ্যে কিন্তু মূল্যবোধ, সততা এসব নেই, কিন্তু আমাদের মধ্যে আছে। তাই আমরাও যেন অন্য কোনো অ্যানিমেলের মতো হয়ে না যাই। আমরা যেমন সকলের থেকে এগিয়ে ছিলাম, সেই এগিয়ে থাকাটাই যেন আমাদের পরবর্তীকালেও আমরা ধরে রাখতে পারি। এই ধরনের গল্প কিন্তু তোমাদের সিলেবাসে এই জন্যই দেওয়া হয়েছে। তাই জন্য শুধুমাত্র পড়বো নাম্বার পাবো এমনটা নয়, আরও একটু বড় করে ভাবতে হবে। যেমন ভাবে হরিদা ভাবছেন, দেখো প্রকৃত সন্ন্যাসী যখন 2 হাত পেতে টাকা গ্রহণ করে, সোনার বোল দেওয়া খরম পড়ে, তখন দরিদ্র নকল সন্ন্যাসীর অর্থ নিতে অস্বীকার করাটা সমাজের চোখে অপরাধ। তাই অদৃষ্ট হরির অর্থ না নেওয়ার মতো ভুল ক্ষমা করে না, তাই হরি চিরকালই দরিদ্র থেকে যায়। কিন্তু তাতেও তার কষ্ট নেই, সততার চেয়ে বড় শক্তি কিন্তু কিছু হয় না। তাই এভাবেই অভাব দারিদ্র্যের সাথে প্রবল লড়াই করেও অটুট থাকে বহুরূপী হরিদার শিল্পী সত্তা, তার শিল্পের প্রতি তার ভালোবাসা, তার দায়বদ্ধতা, তার বিরাট মাপের মূল্যবোধ, এগুলো কিন্তু সত্যি আমাদের গোটা গল্পে আমাদেরকে নাড়িয়ে দেয়। আজকের আলোচনা কেমন লাগলো তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। পারলে এই বহুরূপী গল্পটা বারবার রিডিং পড়ো, তোমরা আরও বেশি ভালোভাবে বুঝতে পারবে। আমাদের ইউটিউবের ভিডিও এবং আমাদের লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইটের, সেই ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন প্রশ্ন এই অধ্যায়ের বা অন্যান্য অধ্যায় দেখতে পারো, তাতে তোমরা আরও ভালোভাবে তৈরি হবে। সামনে মাধ্যমিক, একদম জোর কদমে পড়াশোনা করো। অল দ্য বেস্ট তোমাদের সকলকেই। আবার ফিরে আসবো অন্য কোনো পর্ব নিয়ে অন্য কোনো দিন, ততক্ষণ টাটা।